কোঅপারেটিভ ফেডারেলিজম আপাত সরল কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রিকি কনসেপ্ট হলো কোঅপারেটিভ ফেডারেলিজম। ট্রিকি তার কারণ যখন আমরা এটা ইন্ডিয়ান কনটেক্সটে আলোচনা করব। ওকে, আজকের আমাদের ক্লাস প্রচুর প্রশ্ন আসে সমস্ত দিক থেকে। এই বিষয়টার উপর কনসেপ্টের দিক থেকে প্রশ্ন আসে, এই বিষয়টা টার্মিনোলজির উপর প্রশ্ন আসে, নোমেনক্লেচারের উপর প্রশ্ন আসে, অর্থাৎ কোন শব্দ কে উচ্চারণ করেছেন প্রথম, কোন শব্দের কি মানে, কোন শব্দ কে নাম দিয়েছে, কে কয়েন করেছে, এবং ক্লাসিফিকেশনের উপর প্রশ্ন আসে, অর্থাৎ নুয়ান্স, এটার সাথে এটা তফাৎ কি, আমরা এটার উপরে ডিসকাস করব। খুব সাধারণ দর্শন দুটো শব্দ নিয়ে তৈরি, কোঅপারেটিভ এবং ফেডারেলিজম। আমরা ভিতরে ঢোকার আগে, অর্থাৎ ডিপ ডিগিং করার আগে শব্দ দুটোর একটু ওপর থেকে মানে বুঝে নিই অল্প কথায়। তার প্রথমে কোঅপারেশন এবং ফেডারাল এই দুটো শব্দ দিয়ে বা শব্দের সাথে যুক্ত হয়ে এখানটায় এসছে। ভালো আম বুঝতে গেলে কোনটা পচা আম তোমাকে জানতে হবে, তো কোঅপারেশন বুঝতে গেলে আমাদেরকে দুটো টার্ম জানতে হবে কোঅপারেশনটাকে মাপবার জন্য, একটা নন কোঅপারেশন আর একটা কম্পিটিটিভ। তোমরা সকলেই নন কোঅপারেশন মুভমেন্টের মাধ্যমে বুঝতে পেরেছো বা ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যে ওই চ্যাপ্টারে হোয়াট ইজ নন কোঅপারেশন, সেই কনসেপ্টটাকে, অর্থাৎ কোঅপারেশন করব না, সহযোগিতা করব না। এবং কম্পিটিটিভ, কোন জায়গাটায় কম্পিটিটিভ হচ্ছে, কোঅপারেশন হচ্ছে না। সবসময় এরকম কোনো মানে নেই যে কোঅপারেশনের উল্টোটা যদি কম্পিটিটিভ হয় তো সেটা খারাপ হবে। অর্থাৎ ফেডারেলিজম যদি কোঅপারেটিভ হয় তাহলে তার কিছু ভালো দিক অবশ্যই রয়েছে, কিছু কনস রয়েছে ফেডারেলিজম বা ফেডারেল ওয়ার্ডটার থেকে। এখন ফেডারেল ওয়ার্ডটার বাংলা মানে যদিও বলা যায় বা বোঝা যায় তাহলে কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। ওকে, মোটামুটি হচ্ছে সহজ বাংলা বা চলতি বাংলা নেই, অনেক রকম বাংলা তুমি গুগলে পেতে পারো বা সার্চ ইঞ্জিনে পেতে পারো, বাট ঘুরে ফিরে এই যে যুক্তরাষ্ট্রীয়। ওকে, নাও এখন যুক্তরাষ্ট্রীয় কথাটার মানে কি? যুক্তরাষ্ট্রীয় কথাটার মানে হচ্ছে যে অনেক সময় কোনো একটা দেশ, তাতে একরকম ভাষা, একরকম ধর্ম, একরকম মানুষ, একরকম প্রদেশ হয় না। আমাদের মতন দেশে যেখানটায় অনেক ভাষা, অনেক ধর্ম, অনেক মানুষ, অনেক রকম রাজ্য বা প্রদেশ ছিল এবং তাদের রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্লেষণ আলাদা ছিল, তাদেরকে নিয়ে যখন একটা রাষ্ট্র তৈরি করা হবে তো তখন সেই ছোট ছোট প্রদেশগুলোকেও যাতে রাষ্ট্রের মধ্যে সামিল করা যায়, সেই জন্য সেই রাষ্ট্রটার একটাই ব্যবস্থাপনা করলে হয় না, তাতে এমন কিছু ব্যবস্থাপনা করতে হয় যাতে ছোট রাজ্যগুলো, ছোট প্রদেশগুলো তাদের পার্টিসিপেশন রাখে, বজায় রাখে, তাদের অন্তর্ভুক্তি সঠিকভাবে গৃহীত হয়, বা তারা যেন না মনে করে যে আমরা বাইরে থেকে ঢুকে গেছি, আমাদের কোনো গুরুত্ব নেই। ছোট প্রদেশগুলো এই বড় রাষ্ট্রের নিরিখে, অর্থাৎ সেই বড় রাষ্ট্রের মধ্যে যখন ছোট প্রদেশগুলো ঢোকে বা ছোট প্রদেশগুলো মিলিয়ে যখন বড় রাষ্ট্র তৈরি হয়, তখন এমন একটা ব্যবস্থাপনা যাতে রাষ্ট্রের, অর্থাৎ বৃহৎ দেশটার কিছু নিয়ম চলবে, কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং ছোট প্রদেশগুলোরও কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু অংশীদারিত্ব থাকবে রাষ্ট্র পরিচালন ব্যবস্থায়। এই ব্যাপারটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ একসাথে সম্মিলিতভাবে রাষ্ট্র পরিচালন ব্যবস্থা। দিস ইজ ফেডারেলিজম। ওকে, না এখন ফেডারেলিজম ভারতবর্ষের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তার কারণ ভারতবর্ষে এই মুহূর্তে বললাম যে অনেক রকম প্রভিন্স, অনেক ভাবে, অর্থাৎ ইতিহাসে যখন স্বাধীনতার জাস্ট আগে পরের ঘটনাগুলো যদি একটু মনে করে দেখো, যে ভারতবর্ষ তৈরি হওয়ার সেই সময়টা, যেখানটায় বল্লভভাই প্যাটেল নানা রকম প্রভিন্স গুলোর সাথে নানা রকম বার্গেন চিপের মাধ্যমে ভারতবর্ষে সামিল করছে, বা কিছু কিছু ভারতবর্ষ থেকে বেরিয়ে পাকিস্তানে চলে যাচ্ছে, সেই সময়টায় নানা কন্ডিশনে দেশ তৈরি হয়েছে। এবং নট অনলি দ্যাট, যে 1947-এই কমপ্লিট হয়ে গেছে, মানে বলা যায় গোয়ার অন্তর্ভুক্তি, সিকিমের অন্তর্ভুক্তি, ক্রমান্বয়ে একটা দেশ গঠন চলেছে। অর্থাৎ সেই জায়গাটায় ফেডারেলিজম
বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে রাষ্ট্রের যে ঐক্য, সংহতি, এই বিষয়গুলো রক্ষার জন্য রাষ্ট্রের কিছু নিজস্ব নিয়ম থাকবে, সব জায়গায় থাকবে। তো সেই জন্য ভারতবর্ষের ব্যবস্থা অর্থাৎ ইন্ডিয়ান ফেডারালিজম এবং অন্যান্য রাষ্ট্রের ফেডারালিজম কিছুটা আলাদা। আমরা চর্চার মধ্যে কখনো এই আলাদা উদাহরণ দিয়ে ব্যাপারটা ফেডারালিজম ইটসেলফ একটা এত বড় এত হিউজ চ্যাপ্টার যে এটাতেই 7 ঘন্টা 8 ঘন্টা একটা ডিসকাশন চর্চা চলে যায়। তো আমরা অবশ্যই ফেডারালিজম নিয়ে খুব ডিপে ঢুকবো না, আমাদের টার্গেট থাকবে কোঅপারেটিভ ফেডারালিজম পড়া। ওকে, তো ইন্ডিয়ার ফেডারালিজমের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান কনস্টিটিউশন তার প্রথম আর্টিকেল 1 কি বলছে, খুব সাফ কথা বলে দিচ্ছে। অর্থাৎ যদিও যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিয়ে ভারতবর্ষ তৈরি, তাও মনে রাখতে হবে যে এটা সঠিক বা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় কিন্তু নয়। তার কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 1 বলছে যে এটা অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ স্টেটস। দেখো, ফেডারেশন কথাটা কিন্তু লেখা হয়নি, উচ্চারণ করা হয়নি, বলা হয়নি। অর্থাৎ এক কথায় ইউনিয়ন যে বা বৃহৎ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর দ্বারাই দেশটা পরিচালিত হবে। সুতরাং ট্রিকটা, ক্যাচটা হচ্ছে এখানটায় যে আমরা যখন কোঅপারেটিভ ফেডারালিজম পড়ছি, সবচেয়ে আগে বুঝতে হবে যে ভারতবর্ষের ক্ষেত্রে ফেডারালিজমটাই একটা প্রশ্নের মুখে দাঁড় করানো আছে, বা সম্পূর্ণ ফেডারালিজম বলতে যা বোঝায় সেই জায়গাটা থেকে কিন্তু ভারতবর্ষের পরিকাঠামো ব্যবস্থা নয়, সেখান থেকে সরে এসছে। ক্লিয়ার? এখন সরে আসার কারণ কি, ঠিক না ভুল, সেই চর্চা আমি যাচ্ছি না। বলতে যাচ্ছি যে ইন্ডিয়ান ফেডারালিজমটা কিন্তু প্রধানত ইউনিটারি, অর্থাৎ রাষ্ট্র সবার উপরে, রাষ্ট্র সবচেয়ে আগে, প্রদেশের উপরে রাষ্ট্রের কথা চলবে। ওকে, না এখন আমরা বুঝবো যে কোন জায়গায় ইন্ডিয়া ইউনিটারি বৈশিষ্ট্য বজায় রাখে, কোন জায়গায় ইন্ডিয়ান ফেডারেল বৈশিষ্ট্য বজায় রাখে, বা কিভাবে কোন বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়ে ইন্ডিয়া কোথাও ইউনিটারি, ইন্ডিয়া কোথায় ফেডারাল। ওকে, তাহলে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা সকলেই জানি। ফেডারালিজমের বৈশিষ্ট্যগুলো ভারতবর্ষের নিরিখে কি? ফার্স্ট হচ্ছে 2 টায়ার গভর্নমেন্ট। অর্থাৎ দেখো, একটা রাজ্য সরকার আছে, একটা কেন্দ্র সরকার আছে। একটা রাজ্যের আইন তৈরি করার একটা ভবন আছে, কেন্দ্রের আইন তৈরি করার একটা ভবন আছে। অর্থাৎ দুটো গভর্নমেন্ট আছে। হ্যাঁ, তো স্টেট, সেন্টার, এই যে বৈশিষ্ট্যটা, স্টেট নিজের রাজ্য চালাবে, নিজের সরকার চালাবে, কেন্দ্র অর্থাৎ অল ইন্ডিয়াতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চলবে। এই কনসেপ্টটা ফেডারালিজমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ক্লিয়ার? অনেক কান্ট্রিতে কিন্তু এরকম দুটো গভর্নমেন্ট নেই। নেক্সট, ডিভিশন অফ পাওয়ার। শুধু দুটো গভর্নমেন্ট না, দুটো গভর্নমেন্ট কি কাজ করবে, কার ক্ষমতা কতটুকু, কে কোনটার উপরে কাজ করবে, কোন বিষয়ের উপরে কাজ করবে, ওকে, সেইটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা আছে। আর্টিকেল 246 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানটায় ডিভিশন অফ পাওয়ারের বৈশিষ্ট্যটা বা ব্যাপারটা উল্লেখ রয়েছে। এবং 7th শিডিউল কি, সেখানে লিস্ট করা আছে। আরে এই বিষয়গুলো কেন্দ্র তুমি আইন বানাবে, এই বিষয়গুলো রাজ্য আইন বানাবে, এই বিষয়গুলো দুজন মিলে আলোচনা করে আইন বানাবে। যেমন ধরা যাক শিক্ষা, যেমন ধরা যাক স্বাস্থ্য, এগুলোর উপরে রাজ্য আইন বানাবে, কেন্দ্র আইন বানাবে। অর্থাৎ এই যে ডিভিশন, এরকম নয় যে কেন্দ্র সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট সব আইন একা করবে এবং সেই আইনগুলো রাজ্য মানতে বাধ্য না। বিষয় আলাদা করে দেওয়া আছে যে রাজ্য রাজ্যের আইন করবে সেই বিষয়গুলো নিয়ে, কেন্দ্র সেই কিছু বিষয় আছে যেগুলোর উপর কেন্দ্র নিজস্ব আইন করবে। ক্লিয়ার? সো ডিভিশন অফ পাওয়ার ভেরি ইম্পর্টেন্ট। থার্ড কি, সুপ্রিম কোর্ট, সুপ্রিম অ্যান্ড রিটেন কনস্টিটিউশন। হোয়াট ইজ সুপ্রিম অ্যান্ড রিটেন কনস্টিটিউশন? অর্থাৎ কনস্টিটিউশনেও এই ডিভিশনটাকে উল্লেখ করা হয়েছে, মেনশন করা হয়েছে যে রাজ্য রাজ্যের মতন কাজ করবে, কেন্দ্র কেন্দ্রের কাজ করবে, এবং রাজ্য কেন্দ্রের কোথাও ওভারল্যাপ হয়ে গেলে, কোথাও গন্ডগোল হয়ে গেলে সুপ্রিম কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করবে। সুপ্রিম কনস্টিটিউশনের মাধ্যমে, যেহেতু সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের গার্ডিয়ান, তার মাধ্যমে, কনস্টিটিউশনের মাধ্যমে বিষয়টা বলে দেবে যে না এইটা রাজ্যের, এটা কেন্দ্রের, কেন্দ্র কেন্দ্রের কাজ করো, রাজ্য রাজ্য। ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার কি বড় ইম্পর্টেন্ট ফিচার কিসের? ফেডারালিজমের।
ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কতটা একটা মজা আছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বোঝবার জন্য সবচেয়ে সিভিল সার্ভিস ফর দেশি গাইজ না সবসময় দেশি বাংলায় বুঝিয়ে দেবে। যেমন ধরা যাক একটা খেলায় একটা রেফারি রয়েছে। রেফারি মানে কি, বা একটা খেলায় একটা আম্পায়ার রয়েছে, অর্থাৎ দুটো টিম আছে, দুটো টিমকে কন্ট্রোল করবে। একটা খেলায় রেফারি থাকা মানেই কিন্তু দুটো টিমের উল্লেখ না বললেও চলবে, অর্থাৎ খেলায় দুটো প্রতিপক্ষ থাকবে তবেই একটা নিরপেক্ষ রেফারি থাকবে। ঠিক তেমনি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পুরো বিচার ব্যবস্থা রয়েছে ছোট কোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট, তারা ইন্ডিপেন্ডেন্টলি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ডিভিশনটা সেটাকে সামলায়, যে বিরোধটা, যে ক্লাসটা, যে ওভারল্যাপিংটা সেটাকে কন্ট্রোল করে। ওকে, সো ফেডারেলিজম বা দুটো দলের পৃথকীকরণ এইটা তখনই প্রোটেক্ট থাকবে যখন বিচার করার জন্য কেউ আলাদা মানুষ থাকবে। এরকম নয় যে যে নিয়ম করছে সেই বিচার করছে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফিচার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। নাও আমরা চলে আসবো ইউনিটারিজমে, অর্থাৎ ইউনিয়ন। এই যে আর্টিকেল 1 বলছে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ স্টেটস, তো ভারতবর্ষ কোথায় ইউনিয়ন, কেন ইউনিয়ন, এইটা আমরা ছোট্ট করে দেখে নিই। 1 নম্বর সিঙ্গেল সিটিজেনশিপ। ধরা যাক আমেরিকার পরিপ্রেক্ষিতে সেখানটা ডুয়াল সিটিজেনশিপ আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রভিন্স একটা সিটিজেনশিপ করে রেখেছে, আর প্রত্যেকটা আর গোটা আমেরিকা রাষ্ট্রটার একটা সিটিজেনশিপ আছে। ভারতবর্ষে একটা সময় জম্মু কাশ্মীরের জন্য আলাদা একটা কনস্টিটিউশন ছিল। মানে আমি বোঝাতে চাইছি উদাহরণ যে এইরকম ভাবে স্টেটের মধ্যেও এই ক্ষমতা দেয়া থাকে যা কেবল কেন্দ্রের। বাট এখানটায় ভারতবর্ষের ক্ষেত্রে যে সিটিজেনশিপটা কেবল কিন্তু একটাই ভারতের, এরকম নয় যে অন্ধ্রপ্রদেশের সিটিজেনশিপ আছে, পশ্চিমবঙ্গের সিটিজেনশিপ আছে, বা আসামের সিটিজেনশিপ আছে। ক্লিয়ার? নেক্সট, স্ট্রং সেন্টার। স্ট্রং সেন্টার মানে কি, কিছু পাওয়ার আছে সেগুলো কেবল কেন্দ্রের, কিছু সিদ্ধান্ত সেগুলো কেবল কেন্দ্রের, রেসিডিউয়ারি পাওয়ার সেটা কেবল কেন্দ্রের। যেখানটায় দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, সে বিষয়গুলো কেন্দ্রের। কখনো এরকম হয় যে কোনো একটা আইন রাজ্য বানালো, সেই আইনটা এমন ভাবে হলো যে কেন্দ্র সরকারের সেই সেই বিষয়ে একটা আইন রয়েছে যার সাথে সংঘর্ষ হচ্ছে, ক্লাস মিসম্যাচ হচ্ছে, তখন কিন্তু কেন্দ্রের আইন প্রাধান্য পাবে, অর্থাৎ কেন্দ্রের আইন অনুযায়ী কাজ হবে। বা রাজ্য সরকার যদি কোনো আইন করে তখন কেন্দ্রের আইন যদি সেখানে থেকে থাকে তাহলে সেই আইন অবলম্বন করবে বা সেই আইন অনুসারে রাজ্য তার নিজের আইন করবে। সো এটা হচ্ছে স্ট্রং সেন্টার, অর্থাৎ ভাগ ভাগ আছে, ভাইচারা আছে, ভ্রাতৃত্ব প্রেম আছে, কিন্তু মনে রাখবে যে বাবা বাবাই, এরকম একটা কনসেপ্ট কিন্তু এই ইউনিয়ন অফ স্টেটস এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে রাজ্য তোমরা ঠিক আছো, ওকে, তোমরা নিজেদের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউট করছো, নিজেদের আইন করছো, নিজেদের প্রশাসন চালু করছো, পুলিশ রাজ্যের, ইটস ওকে। বাট তুমি চাইলে ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে, তুমি চাইলে একটা দেশের সাথে চুক্তি করে নেবে, তুমি চাইলে একটা দেশের সাথে যুদ্ধ বানাবে, যুদ্ধ বাঁধিয়ে বসবে, তা না। এখানে সব আমি সিদ্ধান্ত নেব। কেন্দ্রের এরকম একটা ভার্সন রয়েছে, কিসের মাধ্যমে? আর্টিকেল 1 এর মাধ্যমে। নেক্সট 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট বা স্ট্রং সেন্টারের মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট। এবার ভেরি ভেরি মানে কি বলে চতুর একটা ডিসিশন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট। গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট ঠিক অনেকটা সেই তোর বাড়িতে আমার লোক ঢুকিয়ে দেবো এরকম একটা। কিরকম? রাজ্য রাজ্য প্রশাসন সামলাবে, রাজ্য চালাবে, রাজ্যের কেমন কাজকর্ম হবে তার জন্য রাজ্যের কাজকর্মের একটা প্রধান থাকবে। ওকে, সমস্ত কাজকর্ম রাজ্য সরকারের তরফ থেকে সই করবে কে? গভর্নর। সেই গভর্নরটা কি অ্যাপয়েন্ট করবে? কেন্দ্রীয় সরকার। অর্থাৎ রাজ্য প্রশাসনের খবরাখবর গুলো নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রের লোক গিয়ে রাজ্যে বসে থাকবে। ওকে, এইটা অন্যতম বৈশিষ্ট্য ইউনিটারিজমের। অর্থাৎ আমরা বুঝলাম এই ক্লাসের মধ্যে দিয়ে যে কোনটা কোঅপারেশন, কোনটা ফেডারেল বা ফেডারেল স্ট্রাকচার। ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ফেডারেল স্ট্রাকচার কতগুলো বৈশিষ্ট্য বহন করছে, আর ফেডারেল স্ট্রাকচারের বাইরে ইউনিটারিজম অর্থাৎ কোথায় কেন্দ্রীয় সরকার অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাকে গুরুত্ব দিতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। এখন আমরা কি পড়বো যে
কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ ফেডারেল পুরোপুরি ভারতবর্ষ নয়। এবারে তার মধ্যে আবার কোঅপারেটিভ ফেডারেলিজম কেমন ভাবে কাজ করবে আমাদের এইটা ক্যাচ, লেট আস ডিসকাস। যেখানটায় লোকাল লেভেল, স্টেট লেভেল, লোকাল অর্থাৎ পঞ্চায়েত রাজ সিস্টেমের কথা বলতে চাইছি আমি, লোকাল লেভেল, স্টেট লেভেল এবং সেন্টার একসাথে কোঅপারেশনের মাধ্যমে কাজ করে এবং ফেডারেল স্ট্রাকচারটাকে ফলো করে বা ফেডারেল স্ট্রাকচারের যে ফিচার সেগুলোকে ফলো করে। যেমন কি, যেমন শেয়ার্ড টাস্ক, ওকে, কিছু কাজ বিল্ডিং, হাউজিং কমপ্লেক্স, ওকে, বা হাউজিং মানে প্রাইভেট হাউজিং কমপ্লেক্সের কথা বলছি না, ওই যে লোয়ার ইনকাম গ্রুপ, মিডিল ইনকাম গ্রুপ এর জন্য যে সরকার যে হাউজিং করছে, বা ধরা যাক কোথাও স্লাম ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে, বড় রাস্তাঘাট, মেট্রো প্রজেক্ট, ঠিক আছে, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের ধরা যাক রেল কানেকশন, বন্দে ভারত, বুলেট ট্রেন প্রজেক্ট, মানে অনেক এক্সাম্পল রয়েছে যেখানটায় কিন্তু কেবল একটা রাজ্যের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ নয়, রাজ্যের বিষয়েও ব্যাপারটা সীমাবদ্ধ নয়, কেন্দ্র রাজ্য একসাথে শেয়ার্ড ওয়েতে সেই কাজটা বা সেই টাস্কটা কমপ্লিট করছে, দ্যাট ইজ কোঅপারেটিভ ফেডারেলিজম। ওকে, শেয়ার্ড টাস্ক। সেকেন্ড কি, নো স্ট্রিক্ট ওয়াল, মানে আগে কি থাকতো, আগে এরকম হতো যে রাজ্য রাজ্যের কাজ করবে একদম স্ট্রিক্টলি, কেন্দ্র কেন্দ্রের কাজ করবে, বাট কোঅপারেটিভ ফেডারেলিজমের বৈশিষ্ট্য হচ্ছে না, কিছু কাজ ওভারল্যাপিং হয়ে যাবে, দুজন মিলে নিয়ন্ত্রণ করতে যাবে, দুজন মিলে সেইটার যে ডেভেলপমেন্ট সেটা এনজয় করবে বা দেশবাসী এনজয় করবে, তো কোন রকম আলাদা ওয়াল থাকবে না আলাদা করে। একটা এক্সাম্পল ধরো যে এমজি এনার্জি এর কাজ, ঠিক আছে, তো দুজন মিলে করছে, স্ট্রিক্ট ওয়াল নেই, টিম ওয়ার্ক ওভার রাইভালরি, রাইভালরি থাকতে পারে রাজ্যের মধ্যে, রাজ্যের সাথে কেন্দ্রের, বাট একটা ধরা যাক এক্সাম্পল কমন একটা জয়েন্ট ফান্ড তৈরি হলো, ওকে, রাজ্য কিছুটা দিল, কেন্দ্র কিছুটা দিল, প্রচুর প্রজেক্ট এরকম জয়েন্ট ফান্ড দিয়ে তৈরি হয়, তো অবভিয়াসলি সেটা টিম ওয়ার্কের মধ্যে পড়ে গেল, তাই না? তো এইগুলো কোঅপারেটিভ ফেডারেলিজমের বৈশিষ্ট্য। উদাহরণ কি, আমি যদি উদাহরণ দু তিনটে ধরি, উদাহরণ হচ্ছে ধরা যাক জিএসটি কাউন্সিল, জিএসটি কাউন্সিল মানে এই মুহূর্তে গ্রেটেস্ট এক্সাম্পল, সমস্ত রাজ্যের সিএম এবং তাছাড়া রাজ্য থেকে মানে নির্বাচিত আইএএস বা সেই লেভেলের আধিকারিকরা একটা কাউন্সিলে অংশ নেন, সেখানটায় ট্যাক্স কিভাবে নেওয়া হবে, কে কতটা পাবে, কতটা প্রপোর্শনেট হবে, কে কতটা কালেক্ট করবে, এই ডিসিশনটা জিএসটি কাউন্সিলে নেওয়া হয়ে থাকে। ও সো একটা খুব বড় এক্সাম্পল, ট্যাক্স মেজর সোর্স অফ ইনকাম অফ এনি গভর্নমেন্ট, তো সেইটার উপরে রাজ্য এবং কেন্দ্র একসাথে বসে কাউন্সিলের মাধ্যমে ডিসিশন নিচ্ছে, জিএসটি কাউন্সিল। সেকেন্ড কি, নীতি আয়োগ, পরিকল্পনা, কিভাবে কোন উপায়ে কোন কোন পথ ফলো করে একটা মডেল, একটা সেট আপ বানিয়ে প্ল্যান করে একটা ডেভেলপমেন্ট হবে, স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট হবে, 15 বছরের ডেভেলপমেন্ট, 30 বছরের আমরা করি না এসডিজি, এমডিজি, ওকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সব কিন্তু এইরকম নীতি আয়োগের সাথে যুক্ত, কখনো ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোঅপারেশনের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে নীতি আয়োগ একই রকম ভাবে রাজ্য এবং কেন্দ্রের সদস্যদের নিয়ে একসাথে একটা গঠিত থিঙ্ক ট্যাঙ্ক, যেটা কোঅপারেটিভ ফেডারেলিজমের অন্যতম এক্সাম্পল। কিছু ইন্ডিয়ান কনস্টিটিউশনের ধারাই রয়েছে, যাকে আমরা কনস্টিটিউশন টুলস বলতে পারি, যেগুলো কোঅপারেটিভ ফেডারেলিজমকে প্র্যাকটিক্যালি বলা যায় ফিল্ড লেভেলে কাজ করায় বা রিয়েলাইজেশন করায়। যেমন ধরা যাক আর্টিকেল 280 ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 246 মানে বিচার ব্যবস্থা রাজ্যের আলাদা, কেন্দ্রের আলাদা, পরিষ্কার কনস্টিটিউশন বলে দিচ্ছে, বিচার ব্যবস্থা না আইন ব্যবস্থা।
আইন ব্যবস্থা অর্থাৎ রাজ্য নিজের বিধানসভায় তার নিজস্ব প্রয়োজনীয় আইনগুলো বানাবে এবং কেন্দ্র যথারীতি তার পার্লামেন্টে আইন বানাবে। অর্থাৎ নিজের নিজের বিষয়গুলোর ওপর আইন বানানোর জন্যে যে স্পষ্ট বিভাজন বা ক্ষমতায়ন করে রাখা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, আর্টিকেল 246 তা কিন্তু ডেসক্রাইব করছে। ইন্টারস্টেট কাউন্সিল, রাজ্যগুলো রাজ্যের নিজেদের মধ্যে একটা জোনে, একটা রিজিয়নে 4-5টা 6টা করে রাজ্য কেন্দ্রের সাথে এবং নিজেদের মধ্যে একটা করে কাউন্সিল করবে। কাউন্সিলের মাধ্যমে সেই জায়গার ডেভেলপমেন্ট বিষয়ে ডিসিশন নেবে। ইন্টারস্টেট কাউন্সিল আর্টিকেল 263। ওকে, তো কনস্টিটিউশন নিজে থেকেই প্রপোজ করছে কোঅপারেটিভ ফেডারেলিজমকে। ওকে, না আমরা আসবো কম্পিটিটিভ ফেডারেলিজম, এর সাথে সাথে এর পাশাপাশি উল্লেখ করবো কম্পিটিটিভ ফেডারেলিজমের কি কি বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে যে স্টেট রাইভালরি। স্টেট রাইভালরি কি? স্টেট নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, স্টেট কেন্দ্রের সাথে প্রতিযোগিতা করছে, স্টেট কেন্দ্রকে দোষারোপ করছে, অভিযোগ করছে। কোনো কোনো সময় কোনো কোনো রাজ্যে এরকম শোনা যায় না যে কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র ফান্ড দিচ্ছে না, কেন্দ্র কিছু বিশেষ বৈশিষ্ট্য পশ্চিম দিকের রাজ্যগুলোকে দিচ্ছে, পূর্ব দিকের রাজ্যগুলোকে দিচ্ছে না। তো এই স্টেট রাইভালরি হয়ে যাচ্ছে। কোঅপারেটিভ ফেডারালিজম হচ্ছে না, কম্পিটিটিভ ফেডারালিজম হচ্ছে। 2 নাম্বার, মানে স্টেট যেন নিজস্ব একটা আলাদা এন্টিটি, সে যেন কেন্দ্রের সাথে কোনো সমঝোতায় না গিয়ে এককভাবে বাড়তে চেষ্টা করছে এবং প্রতিহত হচ্ছে, তাই সে অভিযোগ জানাচ্ছে। কম্পিটিটিভ ফেডারালিজম। সেকেন্ড কি কম্পিটিটিভ ফেডারালিজম বৈশিষ্ট্য? বেটার সার্ভিস। এটা খুব ইম্পর্টেন্ট। রাজ্যগুলো পরস্পরের সাথে কম্পিট করছে। ওকে, অন্য কোনো জায়গায় কোনো বণিক সভায় গিয়ে সে মিটিং করছে, ভালো রোড ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে যে আমার এখানটায় আপনি বাণিজ্য করুন, আমার এখানটায় আপনি কলকারখানা স্থাপন করুন। বিদেশে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। তো এই কম্পিটিটিভনেসটা কিন্তু এক একটা রাজ্যকে অনেক সময় বুস্ট আপ করছে, অনেকটা তার বেটার ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করতে সাহায্য করছে এই কম্পিটিশন ফিলিংটা। অর্থাৎ কম্পিটিটিভ ফেডারেলিজম কিন্তু অনেক সময় ভালো দিকও রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে। 3 নাম্বার কি র্যাঙ্কিং অ্যান্ড রিওয়ার্ড। এটা একটা খুব কনফিউজিং, একটা প্যারাডক্সিয়াল একটা পয়েন্ট কম্পিটিটিভ ফেডারেলিজমের ক্ষেত্রে। কেমন? কেননা যে নীতি আয়োগ ধরা যাচ্ছে, যে ফেডারেলিজম কোঅপারেটিভ ফেডারেলিজমের সবচেয়ে বড় এক্সাম্পল, সবচেয়ে প্রতিষ্ঠিত এস্টাবলিশড একটা সেট আপ কোঅপারেটিভ ফেডারেলিজমের পরিপ্রেক্ষিতে, সেই নীতি আয়োগে কিন্তু রাজ্যগুলোর মধ্যে র্যাঙ্কিং করাচ্ছে। র্যাঙ্কিং করানো মানেই কম্পিটিশন করানো না। র্যাঙ্কিং করাচ্ছে, কোনো একটা প্যারামিটার বলে দিচ্ছে যে হেলথে বা পলিউশনে, ওকে, বা চাইল্ড ডেভেলপমেন্টে, চাইল্ড এডুকেশনে কোন রাজ্য কেমন করবে তার উপর র্যাঙ্কিং হবে। র্যাঙ্কিং মানে কি? এবছর র্যাঙ্কিং হলো, পরের বছর রাজ্য উপরে উঠতে পারে, রাজ্য নিচে নামতে পারে। সো র্যাঙ্কিং অ্যান্ড রিওয়ার্ড, বেশি ভালো রেজাল্ট করলে তাকে বেশি ফান্ড দেওয়া হবে। দিস কনসেপ্ট র্যাঙ্কিং অ্যান্ড রিওয়ার্ড করছে কে? নীতি আয়োগই করছে। নীতি আয়োগ নিজে একটা কোঅপারেটিভ ফেডারেলিজমের বিষয়, সে একটা কম্পিটিটিভ ফেডারেলিজমের দিকে স্টেট গুলোকে নিয়ে যাচ্ছে, ড্রাইভ করছে। সো এর মধ্যে হেলদি কম্পিটিশন হতে পারে এবং তাতে রাজ্যগুলো প্রত্যেকে আরো ভালো পারফর্ম করতে পারে। সো পারফরমেন্সের দিকে কম্পিটিটিভ ফেডারেলিজম কিন্তু অবভিয়াসলি একটা গুড স্টেপ। ঠিক আছে, হোয়াট আর দ্য প্রস অ্যান্ড কনস অফ কোঅপারেটিভ ফেডারেলিজম, রাইট? প্রস কি, ভালো দিকগুলো কি? অবভিয়াসলি আমরা ডিসকাস করে নিচ্ছি। বেটার ক্রাইসিস রেসপন্স। কোনো একটা ইস্যু তৈরি হলো, কোনো একটা সমস্যা তৈরি হলো, তো যেখানটায় ভাই স্বার্থ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, রাজ্য এবং কেন্দ্র দুজনেই সেখানটায় ফান্ড দিয়ে একটা কমন ফান্ড বানিয়েছে, তো অবভিয়াসলি কেন্দ্র রাজ্য একসাথে সেটায় অ্যাক্ট করা শুরু করবে। শেয়ার্ড গোলস, ডেভেলপমেন্ট গোল সবসময়ই শেয়ার্ড থাকে। ঠিক আছে, যে যাতে ডেভেলপমেন্টটা হয়, রাজ্যেরও ইন্টারেস্ট রয়েছে। অবভিয়াসলি কোনো রাজ্য পিছিয়ে পড়লে দেশও পিছিয়ে পড়বে, তো সেন্টারেরও ইন্টারেস্ট রয়েছে। তো কমন গোলস, তারা শেয়ার্ড গোলস একসাথে সেইটার আপলিফটমেন্ট ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবে। এবং রিসোর্স শেয়ারিং, অবভিয়াসলি কোনো জায়গা পিছিয়ে পড়ছে, কোনো রাজ্য কোনো বিশেষ সমস্যায় ভুগছে, তো কেন্দ্র সেই জায়গাটায় ধরা যাক, আমরা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা বা দুটো রাজ্যে খুব ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশের সমস্যা হচ্ছে, তো অবভিয়াসলি কেন্দ্র সেখানটায় হস্তক্ষেপ করবে। কোনো একটা রাজ্যে বিরাট পরিমাণে ধরা যাক ক্যালামিটি হয়েছে, ন্যাচারাল ডিজাস্টার হয়ে গেছে, রাজ্য সেখানটায়
ত্রাণ দেবে, সেখানটায় অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে, নট অনলি রাজ্য, কেন্দ্র সেখানটায় করবে। তো এই রিসোর্স শেয়ারিংটা কেন্দ্র এক জায়গায় কমিয়ে আরেক জায়গায় বাড়াবে, এক জায়গায় বাড়িয়ে এক জায়গায় কমাবে, ডিস্ট্রিবিউট করবে, প্রপার অ্যালটমেন্ট করবে। অবভিয়াসলি সেটা প্রজ অফ কোঅপারেটিভ ফেডারালিজম। নাও আমরা কি পড়বো এখন, কনস কি, সমস্যা, খারাপ দিকগুলো কি কোঅপারেটিভ ফেডারালিজম। দেখো কোঅপারেটিভ ফেডারালিজম সবচেয়ে খারাপ দিক সবচেয়ে প্রথমে ডিসকাস করে নিই, সেটা হচ্ছে সেন্ট্রাল ডোমিনেন্স। তুমি যাই করতে যাও, কোন রাজ্য খুব বেশি বাড়বাড়ন্ত করবে বা উঠবে, সেটা কিন্তু সবসময় সেন্ট্রালের কন্ট্রোলে থাকবে। সেন্ট্রালের সহযোগিতা ছাড়া কোন রাজ্য এককভাবে খুব বেশি সিদ্ধান্ত নিতে পারে না। ওকে, সে সিদ্ধান্ত যে দিকেই হোক না, কিসের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা অন্য কিছু। অর্থাৎ সেন্ট্রাল ডোমিনেন্স সবসময় ইউনিটারি নেচারে ইন্ডিয়ান বা কনস্টিটিউশন বা ইন্ডিয়ান স্ট্রাকচারটা, ঠিক আছে, পলিটিক্যাল স্ট্রাকচারটা ফলো হয়। তো সেখানটায় একটা রাজ্যের পরিপ্রেক্ষিতে সেই স্ট্রাকচারের যে রেগুলেশন সেগুলোকে ভায়োলেট করা মুশকিল। তো সেন্ট্রাল ডোমিনেন্স একটা প্রধান সমস্যা এবং বাধা কোঅপারেটিভ ফেডারালিজমের পরিপ্রেক্ষিতে। 2 নম্বর কি, ব্লাড অ্যাকাউন্টেবিলিটি। কোনো একটা ভুল হয়ে গেল, সমস্যা হয়ে গেল, ভাই সবকিছুর পয়সার এপিট ওপিট রয়েছে, সবের ভালো মন্দ রয়েছে, যে এই মুহূর্তে শেয়ার্ড রেসপন্সিবিলিটি রয়েছে, যে দুজনে মিলে সেখানে কাজ করবে, দুজনে মিলে অ্যাকাউন্টেবল হবে। যখন সমস্যা হবে তখন এ ওর ঘাড়ে দায় চাপাবে, ও এর ঘাড়ে দায় চাপাবে, এটা আমার নয়, এটা রাজ্যের, ওটা ওর নয়। এমনকি জনগণ, প্রথমত অনেক সময় জনগণকে ভুল বোঝানো হয়। আমরা ভোটের সময় দেখি যে কিছু পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কি করে, যে কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা কাজ হয়তো সেটা সেন্টারের, সে রাজ্যের ইলেকশনের অ্যারেনাতে বলছে যে না এটা আমরা করেছি, উল্টোটাও হয়। ঠিক তেমনি অ্যাকচুয়ালি তো ভুল বোঝানো একটা প্রথা রয়েছে আমাদের দেশে। 2 নম্বর সমস্যা কি হয়ে যায়, 2 নম্বর সমস্যা যে মানুষ বুঝতেই পারে না যে দায়টা কার উপর দেবে, কে রেসপন্সিবল হবে, কে প্রথম এগিয়ে এসে কাজটা করবে বা সমস্যাটা শুধরাবে। তার কারণ সেখানটায় দুজনেরই অর্থাৎ কেন্দ্রের এবং রাজ্যেরই বৈশিষ্ট্য বা ইনভলভমেন্ট রয়েছে। ওকে, 3 নাম্বার পাওয়ার স্ট্রাগল। দেখো পাওয়ার স্ট্রাগল হচ্ছে যে, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরা যাক ল্যাঙ্গুয়েজ নিয়ে, এডুকেশন পলিসি নিয়ে তোমরা যদি নিউজ পেপার পড়ো দেখবে প্রায় তামিলনাড়ুর সাথে সেন্টারের অর্থাৎ কেন্দ্র সরকারের কিন্তু ক্ল্যাশ হয়। ওকে, তো এরকম এক্সাম্পল আমরা প্রচুর দেখতে পাই। ধরা যাক কেরালা তার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অনেকটা এগিয়ে, তো সেখানটা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পলিসিটা যখন চালু করতে যাচ্ছে, যেমন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স একটা পলিসি চালু হয়েছে, তেমনি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পলিসি চালু করা কেন্দ্রের একটা পরিকল্পনা। সেটাকে রাজ্য বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? তার কারণ তারা এইচডিআই তে অনেকটা এগিয়ে, তারা তাদের রাজ্যের অধিবাসীদেরকে অনেক বেটার সার্ভ করে থ্রু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো তারা চাইবে না যে যে কোনো জায়গার লোকেরা তাদের রেশন কার্ড এনে তাদের রাজ্যে বসবাস শুরু করুক এবং তাদের রাজ্যে সেই বেনিফিট গুলো ওঠাক। কোন রাজ্য পিছিয়ে আছে, কোন রাজ্য তার অ্যাডমিনিস্ট্রেশনের ভালো ব্যবস্থা নিতে পারেনি। ধরা যাক এক্সাম্পল কেরালা, যে এক্সাম্পলটা দেয় বিহারের পরিপ্রেক্ষিতে, তারা তাদের পিডিএস সিস্টেম ভালো করেনি, তো সেখানকার লোকেদের ব্যবস্থাপনা ভালো নেই। সেখান থেকে তোমার এক আধার কার্ড, এক রেশন কার্ড সিস্টেমে কোনো একটা লোক এসে কেরালা থেকে ভালো ব্যবস্থাপনার সুফল নেবে, কেরালা রাজ্য বা কেরালা সরকার সেটাকে আপত্তি জানাতেই পারে। এটা ক্লাস হয়ে যাচ্ছে একটা। ওকে, পাওয়ার স্ট্রাগল হয়ে যাচ্ছে। 4 নাম্বার কি, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখো ওয়েস্টার্ন রাজ্যগুলো, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা খনিজ সম্পদে ভরপুর, অথচ এখানকার ডেভেলপমেন্ট তুলনামূলকভাবে ওয়েস্টার্ন স্টেটগুলো লাইক গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া এদের তুলনায় অনেকটা কম বা পিছিয়ে। এই অভিযোগ সব সময় থাকে যে এখান থেকে খনিজ সম্পদ কাঁচা মাল নিয়ে গিয়ে ওখানটায় ব্যবসা হয় বা ওখানটায় ট্রেড হয়, ইন্ডাস্ট্রি তৈরি হয়। ঠিক আছে, তো এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের যে অভিযোগ অনেক দিন ধরে অনেক সরকার বা অনেক রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু করে এসছে। এটা একটা এক্সাম্পল। ওকে, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন রিসোর্স এখান থেকে তুলে এখানটায় ব্যবহার করা হয়েছে, এক জায়গায় ডেভেলপমেন্ট বেশি হয়েছে, এক জায়গায় ডেভেলপমেন্ট কম হয়েছে। কোন স্টেট গভর্নমেন্ট
গভর্নমেন্টেরও ব্যাপার রয়েছে, ধরা যাক একই রাজ্য এবং কেন্দ্রে একই গভর্নমেন্ট রয়েছে, তো অবভিয়াসলি সে বেশি সুবিধে পাবে, একটু বেশি আদর পাবে। যে রাজ্য সেই গভর্নমেন্ট থাকে না সেই রাজ্য একটু কম আদর পাবে, তো সে সেখানটায় রিসোর্স ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে, রিসোর্স ডিস্ট্রিবিউশনের কারণে অভিযোগ করবে। তো অল দিস হ্যাপেন্স and all these are the cons of federalism, cooperative federalism. Okay, so this is all about today's class. কেমন লাগলো? আর কি ক্লাস করতে ভালো লাগবে? সামনে পরীক্ষা প্রচুর কোশ্চেনের উপর থেকে আসে, প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন, লিখিত কোশ্চেন, মৌখিক কোশ্চেন, সব ধরনের কোশ্চেন, প্রিলিমস টু ভাইভা বা প্রিলিমস টু ইন্টারভিউ, সব জায়গায় আসে। আমি বারবার বলবো খুব ভালো করে পড়তে। একটাই প্রশ্ন শুধু আমার স্টুডেন্টদেরকে সিএসডি তরফ থেকে, যে কোঅপারেটিভ ফেডারেলিজম কথাটা প্রথম কে উদ্ভাবন করেছেন? কমেন্ট সেকশনে জানাবে, আমি থাম্ব ইমপ্রেশন দেবো। ওকে, বেস্ট অফ লাক, ভালোভাবে থাকবে।